সেহরিতে শুরু হওয়া রোজা পরিপূর্ণতা পায় সেই ইফতারে। ফলে কে কখন কোথায় কার সঙ্গে কিভাবে ইফতার করবেন তা নিয়ে ভাববার থাকে বিস্তর সুযোগ। আর এর মধ্য দিয়ে ইফতার কখনো কারো কাছে হয়ে ওঠে ফ্যাশন, কারো কাছে সংস্কৃতির অংশ। তবে যারা রাজনীতি করেন তারা এই ইফতারকে পরিণত করেছেন তাদের রাজনীতির অংশে। তবে ইফতারের সময় কেউ কেউ থাকেন অন্যের মুখাপেক্ষী হয়ে। ইফতারের বিচিত্র সব ব্যবহার নিয়ে মাছরাঙার আজকের বিশেষ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, আসরের নামাজ শেষ, কিন্তু নামাজিদের বেশিরভাগই মসজিদেই বসে আছেন। আসর থেকে মাগরিব খুব বেশি সময় নয়। রোজাদাররা এই সময় ইফতার আয়োজনে ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা বসে আছেন তাদের ভাব দেখে মনে হচ্ছে ইফতার আসবে গায়েবী খাজানা থেকে। ঘটনা সত্য, গায়েবী খাজানা থেকে না হলেও ইসলামিক ফাউন্ডেশন দায়িত্ব নিয়েছে এসব মানুষের ইফতার আয়োজনের। মসজিদের এক কোণাতেই চলছে হাজার মানুষের ইফতার আয়োজন, যাকে এক কথায় ইলাহি কাণ্ড বলাই ভালো। বিশাল বিশাল সব পাত্রে রাখা হয়েছে বাহারি সব ইফতার উপকরণ। ফাউন্ডেশনের 21 জন খাদেম সহ নামাজিদের অনেকেই হাত লাগিয়েছেন ইফতার প্রস্তুত ও সরবরাহের কাজে। কারণ ইফতারের সময় যত ঘনিয়ে আসছে, মসজিদমুখ মানুষের ঢল ততই বাড়ছে। বিত্তহীন মানুষই কেবল নয়, বিত্তবানরাও এখানে আসেন হাজার মানুষের সঙ্গে ইফতার আয়োজনে অংশ নিতে। 1974-75 সনে লোক ছিল কম, তখন 2-2.5 হাজার টাকার ইফতারি দিলেই চলতো। বর্তমান পর্যায়ে প্রায় দৈনিক 50 থেকে 55-60 হাজার টাকার ইফতারি দেওয়া হয়। নানা শ্রেণী ও পেশার মানুষের এই ইফতার আয়োজন অনেকের কাছেই বিস্ময়ের। যেমন ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক নিকেতন থেকে বায়তুল মোকাররমে বন্ধুসহ এসেছেন ইফতার আয়োজন দেখতে। এমন মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। এখানে আসছে ইফতার দেখার জন্য যে কিভাবে এখানে হয়। ইফতারে নিজের জন্য এখানে যারা থালা পান তারা হয়তো নিজেদেরকে সৌভাগ্যবান ভাবতে পারেন, কিন্তু যারা গণ ইফতারে শামিল হন তাদের আনন্দবোধ হয় কম নয়। তো হাজার হাজার লোকের মধ্যে যে আয়োজনটা করে খুবই ভালো লাগছে। ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, সবার জন্য সমান অধিকার। তবে হাজার মানুষের ভিড়ে কেউ কেউ একা, অথবা ছোট ছোট দলে বিভক্ত হয়েও ইফতার করেন কেউ কেউ। পুরো বায়তুল মোকাররমেই এমন মানুষের দেখা পাওয়া যায়। বায়তুল মোকাররম থেকে এবার যাওয়া যাক পুরনো ঢাকার শাহী মসজিদে। এখানেও প্রতিদিন কয়েকশো মানুষ একত্রে ইফতার করেন। ইফতারের আয়োজক মসজিদ কমিটি। এখানেও ধনী গরিব সমান। তবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুরান ঢাকায় ব্যবসায় কাজে আসা মানুষের সংখ্যাই এখানে বেশি। খুবই বিখ্যাত একটা মসজিদ এখানকার ভিতরে, তার জন্য এবং খুবই বড় মসজিদ, তার জন্য এখানে আমরা নামাজটা পড়বো এবং ইফতারটাও করবো। ছেলেরা কিনে দিয়ে যায়, সেটা এখানে মিলে আমরা মেঘে জেগে মুসাফিরে প্রায় 100, 150, 200 লোক মুসাফির হয়। প্রতিদিন মাল নিয়ে আসি, যদি ইফতারের টাইম থাকে তাহলে চলে যাই, আর ইফতারের টাইম না থাকলে এখানে এসে ইফতার করে নেই। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা এই বাজারটা মূলত নাম শুনছি কিন্তু কখনো আসি নাই। এখন আজকে আসছি যে বাজারটার কীরকম হাবভাব, এরপর আসি এখানে ইফতার করতেছি। কিন্তু ব্যতিক্রমী এই ব্যক্তিটি, তিনি বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে ইফতার করেন। কোন মসজিদে কেমন ইফতার হয় তাই তিনি ঘুরে ঘুরে দেখেন, আর এই অভ্যাস তার দীর্ঘদিনের। এরকম বড় বড় মসজিদের জাগে ছাদ জাগে নামাজ পড়ার, ইফতারি করার, নামাজ পড়ার মনে টানে যাই। ঘরে বসে পরিবার পরিজন নিয়ে ইফতার করে একঘেয়েমি ধরে যেতেই পারে, আর তখন ভরসা সুপারমার্কেট অথবা রেস্টুরেন্ট। যেমন ধানমন্ডির এই রেস্টুরেন্টের 4 তলাতেই দেখা পাওয়া গেল এমন অসংখ্য মানুষের। রেস্টুরেন্টের প্রতিটি তলার প্রতিটি টেবিলই কানায় কানায় পূর্ণ। শিশু থেকে বৃদ্ধ সবাই হাজির ইফতারের ভিন্নতা আনতে। তবে এমন স্থানে ইফতার করতে হলে হয় আগে থেকে বুকিং দিয়ে রাখতে হবে, অথবা ইফতারের ঘন্টা 3 আগে এসে টেবিল দখল করতে হবে। বাসায় সবসময় করি একটু অন্য একটা অ্যাটমসফিয়ার, ফ্রেন্ডের সাথে একটু বসে কথা বলছি, এই জন্যই মেনলি আসে। মেডিকেল কলেজের ফ্রেন্ড, তো অনেকদিন পর দেখা, জাস্ট মানে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য, আর ওর সময় কিছু শেয়ারিং এর ব্যাপার আছে। সবসময় তো বাসায় ইফতার করতে ভালো লাগে না, এই জন্য চেঞ্জ করার জন্য মাঝে মাঝে বাইরে ইফতার। দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা কয়েকজনকে পাওয়া গেল এখানে, যারা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি রোমন্থন করতে এসেছেন এখানেই। তাদের কাছে শোনা যাক দেশ ও প্রবাসের ইফতারের ভিন্নতার গল্প। বাসাকে নিয়ে, বাবা মাকে নিয়ে তো করছি, এখন ফ্রেন্ডদেরকে নিয়েও আসলে বাইরে করছি, সেটাও আসলে ভালোই ফিল করছি।
একসাথে ইফতার করার তো মজাই আলাদা, আর দেশের ফ্লেভার সবচেয়ে বড় কথা, সেটা সিডনিতে তো কখনোই পাই না আমরা। এখানে অনেক মেমোরিজ, ইনফ্যাক্ট এখানকার মামারাও পরিচিত, তো এসে অনেকবার প্রায় 5 বছর পর এক মামাকে দেখলাম আজকে। সো এই জাস্ট এগুলোই রিফ্রেশ করার জন্য আসা এখানে। ছোটোখাটো ইফতার পার্টি হয় এসব রেস্টুরেন্টে। অফিসের সহকর্মী অথবা বন্ধুরা মিলে দল বেঁধে ইফতার করতে আসেন হৃদ্যতা বাড়ানোর তাগিদেই। ম্যাক্সিমামই বাসায় হয়েছে, সপ্তাহে 2-1টা একটু বাইরে করা হয়। বন্ধু বান্ধব সবাই তো আর বাসায় যায় না, যেমন অফিসের কলিগরা যারা আছে সবাই বাসায় যাওয়া সম্ভব হয় না, যানজট এইসব। আজকে জাস্ট আমাদের একটা ফ্যামিলি আউটিং, আমাদের ছোট্ট একটা ফ্যামিলি, সো মনে করলাম যে আজকে একটু বের হই, বাইরে বেরোলাম, দ্যাটস দ্য রিজন এখানে আসা। সবাই মিলে ইফতার করলে মনে হয় বন্ডিং বাড়ে। ইফতার কিভাবে কি দিয়ে হবে এমন ভাবার অবকাশ যাদের নেই, তারাও ইফতার করেন। যেমন রাজধানীর কড়াইল বস্তির শাহিদা ও মাকসুদা, যাদের একজন গার্মেন্টস কারখানা থেকে ছাঁটাইয়ের শিকার, আরেকজন চোখের সমস্যার কারণে বেকার। ওদের মা ঝিয়ের কাজ করে যা পান তা দিয়ে কেবল বেঁচে থাকা যায়। ইফতারে বৈচিত্র্য আনার দুঃস্বপ্ন তাই ওরা কখনোই দেখে না, ফলে ইফতারেও পাতে জোটে পান্তা, যা ওদের জীবনের মতোই পানসে। টাকা পয়সা নাই তো চাল নাই গে, আমরা এইভাবে তো খাইতে হবে। ভোর রাতের জন্য করছে এগুলো, ভোর রাত্রে খাইয়া পরে যেটি ছিল এটির মধ্যে পানি রেখে দিছি, পরে এটি আবার এখন আবার ইফতার মিলে খাইতেছি। মাজার মানেই বিচিত্র জায়গা, বিচিত্র মানুষের দেখা মিলবে, এটাই স্বাভাবিক। ইফতারের সময়ও সেই চরিত্র বজায় থাকে মাজারের, কারণ যারা এখানে আসেন তাদের অনেকের লক্ষ্যই কেবল ইফতার করা নয়, মনের বাসনাটি পূর্ণ করার উদ্দেশ্যও থাকে। উন্মুক্ত মাজারের ইফতার আয়োজনে ছিন্নমূল মানুষের অংশগ্রহণই থাকে বেশি, ফলে সামাজিক বৈষম্য সাময়িক সময়ের জন্য হলেও ঘুচে যায় এখানেই। সবার সাথে করি আমরা, নামাজ পড়ি, এটা তো একটা ভাগ্য। মসজিদ, মার্কেট, বস্তি বা ফুটপাতের ইফতারের এসব দৃশ্য কম বেশি অনেকে দেখেছেন। যা দেখেননি তা হলো কারো বাড়ির গ্যারেজে ইফতার আয়োজন। চলুন এবার আমরা উকি দেই হাট করে খোলা এই বাড়ির ফটক দিয়ে। উদ্দেশ্য ভিন্ন রকম এক ইফতারের সঙ্গে পরিচিত হওয়া। গতকালকে হলো যে আমাদের 14 নম্বর মাদ্রাসায় হলো 350 এতিম। তা আমি যেটা হাদিস শুনছি এরকম যে এতিমদের সাথে বৈশা থাকলেও নাকি আল্লাহ সোয়াব দেন, তো 350 এই বাচ্চাদের এতিমদের ইফতারি আমি দিছি। মানুষ মানুষের জন্য, এই সত্যটি আরও একবার সত্য প্রমাণ করেছেন মিরপুরের শেওড়াপাড়া রুহুল আমিন, যিনি 1980 সাল থেকে তার নিজের বাড়িতে স্থানীয়দের জন্য ইফতারের আয়োজন করেন। আর তার এই ইফতারে মূলত সুবিধাভোগী হচ্ছেন স্থানীয় পথচারী সহ অনেকেই, যাদের নিজস্ব ব্যবস্থাপনায় ইফতারের আয়োজন করবার সুযোগ নেই। না, কোনো বিশেষ ইফতার পার্টি হচ্ছে না এখানে। যা হচ্ছে তাকে বিশেষ কোনো নামে অভিহিত না করাই ভালো, কারণ এই আয়োজনের মূল কর্তা লোক দেখাতে এসব করছেন না। রাজনীতির মাঠ যারা সারা বছর গরম করে রাখেন, তারা সংযম সাধনার মাসে চুপ করে বসে থাকবেন এমনটা ভাবলে চলবে না। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই জালেম, অত্যাচারী, দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। ছোট বড় সব দলই কর্মী সমর্থক অথবা সমাজের নানা শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে ইফতার করে রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবেই। আপনি শুধু মিথ্যাচারের জন্যই, বিতর্কিত করার জন্যই, বিরোধীদের খাতিরেই আপনি আজকে এই মিথ্যাচারগুলো করে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে ইফতার নিয়ে এক ধরনের প্রতিযোগিতাও চলে। ইফতার সামনে রেখে চলে পুরনো সেই রাজনৈতিক বক্তৃতাবাজি। ইফতার নিয়ে চারদিকে যখন এমন বিচিত্র সব কাণ্ড ঘটছে, তখন সিয়াম সাধনার মূল মর্মবাণী আত্মশুদ্ধি আর স্রষ্টার সন্তুষ্টি ঠিক কতটা বাস্তবায়িত হচ্ছে তা নিয়ে প্রশ্ন না তুলে বরং আজকের মাছরাঙার বিশেষ এই বলে শেষ করা যায় যে সিয়াম সাধনার মধ্য দিয়েই মানুষে মানুষে ভেদাভেদ দূর হবে সকল বৈষম্যের।